গন্ডগোল বাঁধবে তখন আবার তুমি তুমি নাকি এর আগের দিন একদিন গেছিলে, এর আগের দিন গেছিলে মেয়েকে দেখতে, তাই এটা মোবাইলে কভার নেবো একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন রিলেটিভের বাড়িতে গেছিলে? শ্বশুর বাড়ির কোনো রিলেটিভ, মামা শ্বশুর বা মেজো শ্বশুর এরকম কিছু? হ্যাঁ আচ্ছা, এবার তুমি আমাকে একটা কথা বলো, আমি তো তোমার শ্বশুর বাড়িতে যাবো, মানে তুমি তো এটা কি সংসার করবে না ডিভোর্স? আসতে চাইলে আসবে, ডিভোর্স দিতে হলে ডিভোর্স দেবে, তাই তো? হ্যাঁ, এবার তোমার তো একটা বাচ্চা আছে না, এবার সেই বাচ্চার জন্য তো তুমি কিছু করবে। হ্যাঁ, দুটো বাচ্চা তোমার, একটা তোমার কাছে থাকে, একটা ওইখানে থাকে, আর বাচ্চার জন্য তো কিছু করবে। করাই আছে? ক টাকা ফিক্সড করেছো? 1-1.5 লাখ টাকা? 18 বছর যখন তোমার মেয়ের বয়স হবে তখন চালের দাম কত হবে জানো? আমারও তো অবস্থা বেশি ভালো না। তুমি 1 লাখ টাকায় কি তখন তোমার এখন মেয়ের বয়স কত বলো? মেয়ের বয়স এখন 3.5 বছর। 3.5 বছর, 18 বছর যখন হবে তখন কত সাল হবে জানো তো? আর তখন দেখে নেবো। তুমি তখন দেখে নিবা, তাহলে সেইভাবে অ্যাডভোকেটের ওখানে থেকে তো এগ্রিমেন্টটা করবো তো, মানে ওই যে ড্রাফটিংটা করবো তো। মেয়ে কেন তোমাকে দেবে? মা তাহলে কি নিয়ে বাঁচবে? সবই যদি তুমি নিয়ে নাও তাহলে আর মায়েরা কি ফেলনা? হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে দেখা করো, আমি তোমার সাথে কথা বলবো, তুমি কতটুকু কি পারবে না পারবে সবকিছু জানবো। এমন কোনো কথা বলবে না, এমন কোনো কাজ করবো না যেখানে একটা বাচ্চা ঠকে যায়, ঠিক আছে? তাতে আমাকে তুমি দুটো গাল বন্ধ করো, তাতে আপত্তি নেই। কিন্তু সন্তান তোমার, আমি তো নিচ্ছি না, দেবে তো তোমার সন্তানকে তুমি। বাচ্চা তো তুমি দেখো দেখো, তোমার বাচ্চাদের যেটা হচ্ছে ওটা কত বছর জানো? ছেলে ছেলে হ্যাঁ 12.5। তার জন্য ছেলে কি বলেছিল সেদিনকে? তোমার কাছে থাকবে, সাথে সাথে তোমার কাছে দিয়ে দিয়েছি ছেলে। এইবার বিষয়টা হলো কি, মেয়ে 3.5 বছর, মেয়ে এখন মায়ের কাছে থাকবে। আমি আইনের ঊর্ধ্বে যাব না, 7 বছর পর্যন্ত মেয়ে মায়ের কাছে থাকবে। 7 বছরের ঊর্ধ্বে তোমার যদি মেয়ে নেওয়ার হয় তখন তুমি কোর্টে সেটা জানাবে, ঠিক আছে? জানানোর পর অ্যাপিল করার পর তারপর তুমি পাবে কি পাবে না সে তোমার ব্যাপার। কিন্তু আমার কথা হলো কি, যে সিস্টেমের বাইরে বা আইনের ঊর্ধ্বে তো আমি যেতে পারবো না, তো সেই কারণে এখন মেয়ে ওখানেই থাকবে। অতএব এই নয় যে বাবা টাকা দিতে পারবে না বলে মেয়েকে আমি দিয়ে দেবো বাবার কাছে, আমি এটা পারবো না। তো ওটাই আমি তোমাদের জানিয়ে দিলাম, আমি যাচ্ছি, আমি তোমার সাথে দেখা করছি, তুমি কতটুকু কি পারবে পরিষ্কার পরিচ্ছন্ন আমি আলোচনা করব। মেয়ের তো জিনিসপত্র তোমার কাছে আছে, মানে মালপত্র, তাই তো? মানে তোমার যে বিয়ের মালপত্র কি কি আছে? কিছু নেই, একটা বাক্স আছে, একটা বালতি আছে, আর থালা ঘটি বাটি আছে, আর ফার্নিচার? ফার্নিচার আবার কিছু দিইনি। বাক্স ঘটি বাটি আর ইয়ে? হ্যাঁ দেখুন দিদি, মানে আমার এই গ্রামের লোকও আছে, ওই গ্রামের লোক আছে, কি দিয়ে কি না দিয়ে ওরা সবাই জানে। আমার 5,000 টাকা নগদ দিই না, কিছুই না, ঠিক আছে আমি দেখছি। যেটা ভালো লাগে সেটা করুক, আমার কোনো ব্যাপার নেই। ও আসলে আসবে, না আসলে না আসবে, ও যেটা হবে সেটা করুক। যদি মনে করো জেল খাটাবে, জেল খাটাক, কোনো ব্যাপার নেই, আমার কোনো সন্দেহ নেই এর মধ্যে। আমি যখন 5 লাখ টাকা আমি দিতে পারবো না, ঠিক আছে? আমি তোমাকে আমার কাছে আসার পর যদি তুমি জেলই খাটবে, তাহলে আমি তোমার সাথে সেই সময় লড়াইটা দিয়েছিলাম কেন? থানা পুলিশ যখন হয়েছিল, ওই ঘটনা আছে দিদি, বুঝেছো? ব্যাস ওসব নিয়ে কোনো চিন্তা নেই। আশেপাশের লোকের গ্রামের আশেপাশে শোনো, ঠিক আছে? যদি আমার লোক খারাপ হয় বলো, আর ওদের ব্যাপারটা একটু শোনো। হ্যাঁ ঠিক আছে, শুনবো। ঠিক আছে।
আমি যাচ্ছি, দেখা করছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, রাখলাম। সবাইকে শুভ ঝড়ের শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সকল গুরুজনদের চরণে আমার সশুদ্ধ প্রণাম। ছোটদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, দুয়ারবার আশীর্বাদ। আর আমার সমবয়সী যারা রয়েছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। ঈশ্বর তোমাদের সকলের মঙ্গল করুক। এই ঝড়ে বেরিয়ে পড়েছি আর এক ঝড় সামলাতে, কিছু করার নেই, ঠিক আছে। আমাকে আর ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ দেখলে তো চলবে না, আমাকে মানুষের মনের কি ঝড় আছে সেই ঝড় সামলাতে হবে। যতক্ষণ পর্যন্ত উড়ে না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত মানুষের পাশে আছি, উড়ে গেলে আর মানুষের পাশে থাকতে পারবো না। সবাই মানা করেছেন, অনেকেই আমাকে অনেকে ফোন করেছেন ঝড় আসবে, কোথাও বেরোবে না, মুন্নিদিও বলেছে, তারপরেও বেরিয়েছি, পাশে আছি। থ্যাংক ইউ। কে বলছো গো? বাপ্পা ভাই, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো এখন মানুষের মনের ঝড় এখন সামলাতে যাচ্ছি। এটা পেন্ডিং, মানে কাজটা পড়ে রয়েছে ইনকমপ্লিট, তো সেই কাজটাই কমপ্লিট করতে যাচ্ছি। যাবো করে কালকে যে কাজটায় যাবো বলেছিলাম, আজকেও কিন্তু আরেকটা কাজ ক্যান্সেল হয়েছে। আজকেও দুটো কাজে যাওয়ার কথা ছিল, তারা আজকে বসবেন না, ওটাও পেন্ডিং কেস ছিল। তো সেটা আমি আজকে ভেবেছিলাম যে কমপ্লিট করব, তারা 4 তারিখের পর ডেট দিয়েছেন। তো সেই কারণে আজকে যাচ্ছি, দুটো কাজে যাচ্ছি, কিন্তু একটা কাজে এটা আগে সামলাবো, তারপরে অন্য কাজে যাব। তো এখানে লাইভ করার কিছু নেই অ্যাকচুয়ালি, যেটা হবে সেটা আপনাদের জানাবো। আপনারা এই কাজটা দেখেছিলেন, ওই দুটো বাচ্চা নিয়ে গেছিল, ছেলেটি বাবার কাছে থাকলো আর মেয়েটি মায়ের কাছে থাকলো, ঠিক আছে। তারপরে মেয়ে সেই দিয়েই দেবে, তারপরে আবার তারা কে ফোন করলো, কি গন্ডগোল বাঁধলো জামাইয়ের সাথে। আমরা গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, সেদিনকে শ্যামশ্রী মামনির সাথে দেখা করার কথা ছিল, মিষ্টি চ্যাটার্জি বোনের সাথে দেখা করার কথা ছিল, সেখানে দেখা করতে পারিনি। সেই দিনকের ঘটনাটা আপনাদের মনে আছে আশা করি। আমি জানি আমাদের থেকে আমার মেমোরি লস হতে পারে, আপনাদের মেমোরি লস নয়, তো সেই কারণে আপনাদের মনে আছে, ঠিক না। ওই কেসটা থেকে যাচ্ছি কমপ্লিট করতে। তো ওরা মেয়ে দিয়েই দিচ্ছিল সেই সময়, তারপরে ওদের মধ্যে নিজস্ব গন্ডগোল হলো, তাই আর মেয়ে আর আসবে না। তো এখন আমি আবারও আজকে চেষ্টা করব যে সংসারটা করানো, কারণ আমি মন জুড়তে পারলে বেশি খুশি হই, ঠিক আছে। তো যেখানে দেখবো না একদম জুড়লে তাদের মধ্যে এ সংসার টিকবে না বা তাদের মন আর জুড়বে না, আমি হয়তো জোর জবরদস্তি করবো, সেই ধরনের কাজ তো কোনোদিন করিনি, তাই করবো না। তাহলে ডিভোর্স, তাদের দুজনার সম্মতিতে ডিভোর্স হবে, এবং ডিভোর্স হলেই তো হবে না। আমি ছেলের পক্ষ হয়ে গেছি বলেই যে ছেলের পক্ষ হয়ে কথা বলবো তাও নয়। একটা বাচ্চা আছে 3.5 বছর বয়স, তো সেই বাচ্চাটার ভবিষ্যৎটা তার বাবা কি করবেন সেটা দেখবো। দেখুন, আমি সবসময় বাচ্চা থাকলে সেখানটায় আমি অন্যরকম মানসিকতায় আমি কাজ করি, আর যদি দেখি স্বামী স্ত্রী ব্যাপার সেখানে অন্য মানসিকতায় কাজ করি, কারণ একটা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি কেউ বাবা হারায়, কেউ মা হারায়, থাকতেও থাকে না, এবং থাকতেও তাদের ভালোবাসা পায় না। তো সেই কারণেই যাচ্ছি আজকে, একদম ফাইনাল করব, যেটাই হবে সেটা আপনাদেরকে অন ক্যামেরায় জানাবো, এই লাইভ ক্যামেরায় জানাবো। আর ওখানে গিয়ে লাইভ করে আর পুরোনো কাশন দিকে এটা লাভ নেই, কারণ আজকে তো পুরো আলোচনাটা হবে, মেন আলোচনাটা, তাই লাইভ হবে না। হ্যাঁ হবে, ভিডিও হবে, কারণ ওখানে আমি কি বললাম কি করলাম যাতে ইন ফিউচারে আবার কেউ না বলতে পারে যে বাবলি মুখার্জি তোমরা কাঁদছো কেন, বাবলি মুখার্জি আবার ওখানে গিয়ে বিক্রি হয়ে মনে হয় এখান থেকে কিছু মাল করে আমদানি করলো। তো সেটা তো আর কেউ কোনোদিন এরম করে কিছু প্রমাণ করতে তো পারছে না কেউ, কারণ আমি প্রমাণ রাখি। তো ওখানে গেলেও ভিডিও করব, সবকিছু প্রমাণ থাকবে, ভিডিও, আর যেটাই ভিডিওই থাকবে সেটাই আপনাদের সামনে আমি লাইভে তুলে ধরবো। হ্যাঁ, হয়তো তাদেরকে দেখতে পারবেন না, কিন্তু আমাকে দেখতে পারবেন। প্লিজ কেউ স্টিকার দেবেন না, ভালোবাসার মানুষই স্টিকার দিয়েছে, জানি না এত দুঃখ কেন, লাইভ হবে না বলে হয়তো। কাঁদবো কাঁদবো, দাঁড়াও, আমি যাতে না কাঁদি তার ব্যবস্থা করছি। হ্যালো, হ্যাঁ, আমি কথা বলবো না তো।
এই কমেন্টে না কি লিখেছো দেখলাম, হ্যাঁ এত মানুষ মনেই থাকে না, আমি এত ব্যস্ত। মানে থাকে না ভালোবাসার মানুষের তো সময় দেওয়া, ভালোবাসার মানুষ তো মনে থাকে, কিন্তু যে সময়টা যে দেবো সেই সময়ের অভাবে বিচ্ছেদ যেন না হয়, তার জন্য সাথে সাথে ফোনটা করলাম। না ওই তো আমি মনে করালাম, তাই আমি একবার ফোন দিই, কোনো রেসপন্স হয় না। এবার আমি ডিস্টার্ব করতে চাই না যে কাজে থাকে বা কোথাও ব্যস্ত থাকে, এই কারণে। না গো, আমি আমি 1 মাস কল করছি। আমি তো ভীষণ লজ্জিত, মানে আমি দেখলাম আজকে আমাকে এক্ষুনি ফোনটা করি, নাহলে আর হবে না, আবার ব্যস্ত হয়ে যাবো এই চিৎকার করে কার সাথে সেদিনকে ওই একটা ভিকটিমের সাথে কথা বলে চিৎকার করে গলাটা গেল, গলা ঠিক হচ্ছে না। কালকে আবার গিয়েছি যেখানে, সেখানে কন্টিনিউ বগর 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 করে বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে, ওখানে বুঝিয়েছি। যাই হোক, এখনো পর্যন্ত ঠিকঠাক খবর আজকে পর্যন্ত। তো দুটো প্রাণ বেঁচে থাকুক না, তারপরে দেখছি। তো এই যেই জায়গাটা বেঁচে থাকার জন্য সেই জায়গাটা এখনো এনে দিয়েছি অলরেডি। তো আজকে সকালেও তারা ফোন করেছিল, সব এখনো পর্যন্ত ঠিকঠাক আছে। ওরা 1 সপ্তাহ টাইম নিয়েছে, তারপরে দেখি কি হয়। আর গলা গেছে, কালকে কথা বলে তো আরো গেছে, এবার এখন আবার গিয়ে কথা বলবো আরো যাবে। গলার অবস্থা খুবই শেষ, তার মধ্যে কালকে গলার অবস্থা ঠিক যাই হোক, তুমি ঠিক থাকলেই হলো। মনের অবস্থা ঠিক আছে। হ্যাঁ, তো মনের অবস্থা থাকলে আমাদেরকেও তো কিছুক্ষণ সময় দেওয়া পাচ্ছি। 1 মাস থেকে কন্টিনিউয়াসলি কল করছি। ঠিক ঠিক ঠিক, সরি 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 না সরি বলে আবার আমি ছোট হয়ে যাব? না না, এটা ভালোবাসার সরি। না কেমন আছো তা বলো। এই বিন্দাস চলে যাচ্ছে। বিন্দাস থাকলেই ভালো, জীবনে অনেক ঝড় ঝাপটা আসবে, যেমন আজকে সাইক্লোন আসছে, তার জন্য তো রাস্তায় নেমে পড়েছি। জীবনের ঝড় ঘরে বসে সামলেছি, ঠিক আছে, তাহলে আজকে সাইক্লোন যখন এখানে দেখা যাবে, তো আজকে রাস্তায় নেমে সেটাকে ফিল করবো। ঠিক আছে, সবকিছু অনুভব করাটা উচিত, আমাদের দরকার। তোমরাও তো ঘরে বসে বসে আমার মনের ঝড় সামলাও। হ্যাঁ, আমরা যে আমরা কন্টিনিউয়াসলি 1 ঘন্টা 1.5 ঘন্টা, সবারই সময়ের দাম আছে। সবাই যখন লাইভ দেখে একটা জিনিস, টপিক বা কোনো বিষয় যখন খুব মনোযোগ দিয়ে দেখে, এটা কিন্তু ভালোবাসা ছাড়া কোনোদিন পসিবল না। এখানে কিন্তু সোশ্যাল মিডিয়া বা এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কার না লাইভ হয়, কত না ভিডিও ছাড়ে, কিন্তু ধৈর্য ধরে যে দেখার একটা ব্যাপার, এটা ভালোবাসা ছাড়া কোনোদিনই সম্ভব না। একদমই তাই। হ্যাঁ, তো এই জন্য ভালোবাসার মানুষকে সময় দেওয়া উচিত। আমাদের কষ্ট হয়, শুধু ভিকটিমকে সময় দিলে হয়? সরি সরি সরি, ঠিক বলেছো। এই যে দুটো কথা বললাম, কেমন আছো, ব্যাস। এই যে মনে রেখেছো, এটা সব থেকে বড় জিনিস। আমাদের কিছু পাওনা নেই, আমরা পাশে থাকবো, যতটা পারি চেষ্টা করবো। মানসিক ভাবে পাশে থাকলেই হবে, পাশে এসেই দাঁড়াতে হবে এর কোনো মানে নেই। পাশে আছি দেখেও তো কত মানুষ কত কথা বলছে না, পাশে আছে, তাই না? এটাই আমাদের কষ্ট নেই তো, শুধু কত কথা বলছে, বাবা মা তুলে গালিগালাজ, কেস আর আমরা তো ওই জিনিস নিয়ে অভিযোগ করতে যাচ্ছি না যে দিদি আমাদেরকে যে এইভাবে বলছে, তুমি কোনো প্রতিবাদ করছো না। তো আমরা তো নিচ্ছি না, মানুষ বলবে। কোনোদিন একটা মানুষ একজন সবার কাছে ভালো হয় না, কোনো দিন পারবে না। আমি পারবো আপনার কাছে ভালো হতে? দেখা যাচ্ছে লাইভে এখন 50 জন 60 জন মানুষ আছে, সবার কাছে ভালো হতে পারবো না তো। একটা মানুষ কোনোদিন সবার কাছে পারফেক্ট হতে পারে না। বলছে, আমরা মনে নিলে তো তোমার কাছে অভিযোগ করবো, আমরাই মনে নিচ্ছি না, এখানেই কথা শেষ। ঠিক, এটাই হচ্ছে ব্যাপার। এখন কোথায় কাজে যাচ্ছ? এই নদিয়ার মধ্যেই। ও আচ্ছা, তোমরা দেখেছো এর আগে কাজটা? আমি খেয়াল নেই। ঠিক আছে, আমি যখন বেরোবো তখন একটুখানি লাইভ করে দেবো, তাহলে বুঝে যাবে। আমি ওই যে আমি একটু কাজে ছিলাম, কিরকম একটা বাচ্চার অপারেশন ছিল, আমি জানিয়েছিলাম তোমাকে। হ্যাঁ, তো একটা বাচ্চার অপারেশন ছিল, ডোনেট নিয়ে খুব হ্যারেস ছিলাম আমি এই 4-5 দিন। ও আচ্ছা, বোন মেরু ট্রান্সফার ছিল তো ছেলেটার, 8 বছরের ছেলের। আমি জানিয়েছিলাম একদিন মাঝে তোমাকে, ওই টাইমে এইসব ব্যাপার নিয়ে একটু হচ্ছিল, ঝামেলা হচ্ছিল, আমি আর বিরক্ত করলাম না। আচ্ছা, তো ওই ছেলেটার মানে ওই বোন মেরু ট্রান্সফার করতে তোমার অনেক খরচ। হ্যাঁ, কারণ বোন মেরু ট্রান্সফার হচ্ছে তোমার ওর যে
কাকা আছে, জেঠু আছে, যারাই আছে হ্যাঁ সবাইকে, মানে ওর যে রক্ত সম্পর্ক যারা আছে, পিসি আছে, ওদেরকে সবার রক্ত নিয়ে ব্লাড টেস্ট করে ওকে কোনো সিট দ্বারা রস নিয়ে টেস্ট করা হয় আর কি। আচ্ছা তো ওই জন্য বাচ্চাটার জন্য আসলে আমি পুরো পাগল হয়ে গেছিলাম, কোথা থেকে ডোনেট করবো, কোথা থেকে ডোনেট করবো, এই করে করে আমি আপনাকে ফোন করেছিলাম। তা তুমি যখন কমেন্ট করছো দিদি ফোনটা ইয়ে করো, বা তুমি ফোন তুলছো না, আমি রাগ করেছি, তো তুমি লেখো দিদি খুব দরকার আছে। হ্যাঁ, আমি যদি ওইভাবে বলি, এবার তুমি কোয়েলের সাথে যোগাযোগ করলে না কেন? কোয়েলের সাথে আমি কোয়েল দিকেও একদিন মেসেজ করেছিলাম, এবার আমি ও তো অসুস্থ ছিল, মেসেজ না ডাইরেক্ট ফোন করবে। আমি না ওই হুট করে যে কাউকে বলবে, বা দেখো তোমার সাথে আমার দেখো আমি সবাইকেই বলে রাখছি খুশবু, যদি দেখো খুব এমার্জেন্সি কিচ্ছু আমাকে ফোন করে পাচ্ছ না, সাথে সাথে কোয়েলকে মেসেজ, হয়তো মেসেজটা কম দেখো, শরীর খারাপ তো তুমি ওকে ফোন করবে, ও ফোন তুলবে, 2-3 বার করবে, নাহলে ও ঠিক ব্যাক করবে তোমাকে। আচ্ছা ঠিক আছে, ও ঠিক আমার কাছ পর্যন্ত খবর পৌঁছে দেবে, যেন তেন প্রকারে, তুমি চিন্তা করো না। হয়তো শঙ্করকে ফোন করলো বা বাড়িতে ফোন করলো, করে ঠিক আমি খবরটা পেয়ে যাব, আমি ঠিক তোমাদের ব্যাক করব। আচ্ছা ঠিক আছে। তো এই ব্যাপারটা নিয়ে আমি খুব হাসিলে ছিলাম। যাই হোক, বাচ্চাটার হয়ে গেছে বোনমারু ট্রান্সফারটা, বাস এতটাই। একটা মানুষের যদি উপকারে তো লাগতে পারলাম না গো। না, এই দেখো আমার কাছে তো কত কেস আছে, বলছিলাম না আমি কিরকম হেল্প করি, বুঝতে পেরেছি। আমার কাছে 4 দিন পর আবার একজন হেল্পের জন্য আসবে, এটা রেয়ার আসতে থাকে। এবার এটা না পারলে আরেকটা একটু চেষ্টা করবো যাতে ভাবি দিয়ে এতে সংযুক্ত থাকে। অবশ্যই আছি। হ্যাঁ, আরে বাবা, আমি নিজে আগে দেখবো, চেষ্টা করবো, নিজে করব, যখন দেখবো একদমই না হচ্ছে তখন মানুষকে বলবো, কিন্তু আমি নিজে তো করতে পারবো। ভাই আমিও এইবার হয়ে গিয়েছি, অনেকটাই হয়ে গেছে, হয়ে গিয়ে মানে 20,000 এর মতো শর্ট পড়ে যাচ্ছে। এবার আমি কোথা থেকে করবো, মানে অ্যারেঞ্জ করবো না, বাড়ি থেকে আমার কাছেও একদম নেই। এই করে এবার আলতাফের সাথেও কথা হলো, এবার আলতাফ যখন হয়ে গেছে তখন ওর সাথে দেখো মানুষ তো এখন, আমি শুনলাম, আমি তো এখনো পর্যন্ত এইসব নিয়ে সত্যি বলছি, আমি সময়ের অভাবের জন্য একদমই কিছু বলতে পারছি না। মানে ট্রাস্টের অ্যাকাউন্টে 2 মাস ধরে টাকা দিয়েছে বেশ কিছু মানুষ, তাদের সামর্থ্য মতো তারা ফেলেছে টাকা। আমি মুন্নিদির সাথে বসে সেটা মুন্নিদির বাড়ি থেকে লাইভটা করব, ঠিক আছে, যে কজন ফেলেছে আর তাদের নামগুলো তো বলতে পারবো না, কিন্তু কারণ এখন তো বুঝতেই পারছো, আগে যেমন সবকিছুই বলতে পারতাম, কজন করেছে এটা বলতে পারবো, আর কত অ্যামাউন্ট এটা বলতে পারবো, ঠিক আছে, আমি বলবো, সেটা আমার কোনো অসুবিধা নেই। কিন্তু মানুষ ফেলছে, এবার ধরো কারো কিছু লাগলো, আমি হয়তো এখানে লাইভে আমি অনুমতি নিলাম যে দেখো আমি এইটুকু করতে পেরেছি, তোমরা যে ফান্ডে ফেলেছো তোমাদের ওখান থেকে আমি এই টাকাটা উঠেছে, এই টাকাটা আমি একজনকে দিলাম, তাহলে কি হলো, আমার অন ক্যামেরাতে আমি সবাইকে বলে দিলাম তাদের টাকাটা কোথায় কাজে লাগলো, তারা দেখতে পারলো, শুনতে পারলো, এবং যার ধরো তুমি মাধ্যম, তোমাকে একদিন লাইভে নিলাম, নিয়ে কথা বলে নিলাম এরকম করে, যে বোন তোমাকে যেটা পাঠিয়েছি এই টাকাটা আমি পাঠালাম, হ্যাঁ তুমি একটুখানি তাহলে বলে দিও, তাহলে সবাই একটু কৃতজ্ঞতা বোধ, তুমি যদি তুমি তাদের জানাও তাহলে খুশি হলো, তাহলে আমিও যে উপকারটা করলাম, তারাও যে উপকারটা করেছে, এবং তুমিও যে উপকারটা করছো, সেটাও হয়েছে। ওটাই তো বলি, তুমি মাধ্যম, এবং যে অসুস্থ আছে, যদি তুমি তোমার প্রোফাইল থেকে ছবিটা ছাড়লে যে না একটা বাচ্চা সুস্থ আছে, বা ছবি নাই ছাড়লে তুমি বললে যে অমুক একটা বাচ্চাকে এই জায়গাকার আমি এটা করেছি, হয়তো ডকুমেন্টস তুমি আমাকে পাঠিয়ে দিলে, এবার আমি যখন মুখে আবার বলে দিলাম ডকুমেন্টস দেখার পর, তাহলে মানুষ বিশ্বাস করে নিল, ঠিক আছে। মানে যা করতে হবে কি বলতো, মানুষ করবে, কিন্তু মানুষের কাছে, হ্যাঁ আমি এটাই চাই, কারণ আমি কেউ প্রমাণ চাই না, কিন্তু আমি প্রমাণ দিতে চাই। হ্যাঁ, কারণ আমরা তো আমাদের কোনো জায়গায় খামতি রাখতে চাই না, আমরা যখন কোনো ভুল কাজ করছি না তো কেন আমরা খামতি রাখবো। হ্যাঁ দেখো, আমি তো লোকের টাকায় তো আমার সংসার চালাবো না, আমি লোকের টাকা নিয়ে মানুষের কাজেই লাগাবো। আচ্ছা শোনো, আমি যদি কালকে বাবলিদের কাছ থেকে চিটিং বাজি করে ধরো আমি 10,000 টাকা 10,000 টাকা আমি নিয়ে নিলাম, হ্যাঁ, এবার ওই 10,000 টাকায় কি আমার সারা জীবনে ওই একবারই পেলে জীবনে আর তো পাবে না জীবনে, তাহলে আর তো পেলাম না, তাই না? এই যে একটা বিশ্বাস, এই যে একটা এত মানে মূল্যবান সময় থেকে বের করেছে আমার সাথে কথা বলা, এই যে একটা সম্পর্ক, একটা যে ট্রাস্ট মানুষের উপরে, বিশ্বাস জোগাতে অনেক সময় লাগে, ভাঙতে 10 মিনিটও লাগে না, একদম। এই জিনিসটা ধরে রাখার জন্য মানুষকে মানসিকতা বোধটুকুও রাখা উচিত। দাঁড়াও তো বোন, ঢুকবো না, ছেলে আসছে, ছেলের সাথে কথা বলবো, দিয়ে ওদের বাড়িতে যাবো, দিয়ে আমি আবার বেরোবো, ঠিক আছে, বসো তোমরা, যাও ঘরে ঢুকছি, ছেলে আসুক।
হ্যাঁ বোন, ওটাই বলছি, মানে যা করবো কি বলতো, আর দেখো আমি এখন যদি মনে করি এই যে বসে আছে কদিন, তাই তো বেশ কিছু মানুষ ফান্ড দিয়েছেন, আমি ওই টাকা দিয়ে তো কাজটা করব। এবার আমি যখন কাজটা ট্রাস্টের কাজে যদি ধরো তুমি তো খুব ব্যস্ত, এবার যদি মুন্নিদের সাথে আমাকে কন্ট্যাক্ট করিয়ে দিতে পারো, করিয়ে দেবো। হ্যাঁ তাহলে দেখা গেল কি দিদি, যে হঠাৎ হঠাৎ আমার কাছে কেস আছে, হ্যাঁ আছে, যেটা হচ্ছে যে মানুষ তো ওই জিনিসের জন্য তৈরি থাকে না। ডক্টরের কাছে আজকে অ্যাপয়েন্টমেন্ট নিলে ডক্টর বলবে যে তোমাকে কালকে এই রিপোর্টটা, দেখো যেটা তোমরা করে ফেলতে পারবে সেই সবে হেল্প করতে আমি চাই না। যেটা একদম তুমি দেখছো কি আর কোনো জায়গা নেই সেই মানুষটির, মানে তোমার না সেই মানুষটির আর কোথাও জায়গা নেই, তখন তুমি বলবে, তখন আমি আছি অবশ্যই। আমি ওই বাচ্চাটার জন্য টাটা থেকে অনেক ফান্ড আছে, অনেক ট্রাস্ট আছে। এবার ওর একা মা নিয়ে আসছিল, আমি এত করেছি, মানে আমি নিজে এখান থেকে পাগল হয়ে যাচ্ছি যে ওই বাচ্চাটার এতটা জোগাড় হয়ে গেছে, জাস্ট 20,000 টাকার জন্য আটকে যাচ্ছে। লাস্ট অব্দি কি করলাম, বোম্বে গিয়েছো দিদি তুমি, এতে তাজ হোটেল আছে না? হ্যাঁ আমি জানি। তাজ হোটেলটা রতন টাটার, রাইট? ওই রতন টাটার ফান্ডে আমি পাঠিয়েছি মেয়েটাকে, পাঠিয়ে ওখান থেকে আমি জোগাড় করে বাচ্চাটার করিয়েছি। আচ্ছা আচ্ছা, মানে আমার তো উপায়, আমি যতটা ছিল আমি করে দিয়েছি, এবার আমি উপায়হীন, আমি কোথা থেকে করবো? যাচ্ছি চলো, এবার ওই জায়গায় পাঠিয়ে ওকে করে গেলাম। দাও তো বোন, তোমাকে ওখানে যেতে বলছি না, আমি ঘরে যাচ্ছি, ছেলে আসুক, যাচ্ছি। হ্যাঁ আসছে, আমি জানি, ফোন করেছি। হ্যাঁ বোন, তা তুমি খুব ভালো কাজ করছো, এগো। মানে তুমি এই যে আশীর্বাদ জোর দিয়ে দিলে ব্যাস, আর কি লাগে? এই যে তোমাকে দেখে যে আমরা শিখছি, কি শিখছি, যে এই যে এত বাধা বিপত্তি ঝড় ঝাপটা কত কিছু আসছে, তাই না? তারপরও চলেই যাচ্ছে। হ্যাঁ দেখো, সৎ কাজে কেউ আটকাতে পারবে না, কোনো মানুষের ক্ষমতা নেই। এইটাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা, শিক্ষার একটা জিনিস। যে যা বলছে বলতে দাও, যা আমাদের কি করতে হবে এটা আমাদের দেখতে হবে। সময় কম, এই সময়টুকুর মধ্যে ঠিক আছে কাজ করে নিতে হবে। বুঝেছো? যতটা মানুষের সেবা করা যায় করে নিতে হবে। একদম একদম। ভালো কাজের জন্য মানুষ কত কিছু। এখন নেমে পড়েছি যেখানে সেখানে তো আর এখানে ঘরে ঢুকে বসে থাকতে পারবো না। অবশ্যই ঘরে ঢুকে বসে থাকতাম যদি কোনো অপরাধজনক কাজ নিজে করে বসে থাকতাম, আর নিজের মনে যদি কোনো ভয় থাকতো তাহলে। হ্যাঁ গো, টাটা ট্রাস্ট কথা শুনে যদি আমি ভয়ে ভিতর মতো ঘরে বসে থাকি, তাহলে তো ওরা আরো পেয়ে বসবে, আরো প্রমাণ দিতে থাকবে যে তাহলে ইনি হচ্ছে ভুল মানুষ, যার কারণে ইনি সবকিছু অফ করে দিয়েছে। ওটাই। না মানুষ কি প্রমাণ করবে? নিজের বিবেকের কাছে তুমি তো নিজেকে ঠিক রাখতে পারবে না। না মানুষ হাজার বলুক, কিন্তু নিজের বিবেক কি বোঝে সেটাকে আগে দেখতে হবে, সেটাকে আগে কাজে লাগাতে হবে। একদম ঠিক আছে, ভালো থেকো। না এখনো তো ওয়েদার দেখো, ওয়েদারটা এখানে অনেক বেশি, আমাদের পূর্ব মেদিনীপুর তো অনেক বেশি, দীঘা সাইড না, প্রচুর হচ্ছে। ঠিক আছে, কাজে লাগো, লাইভে আছে। ঠিক আছে বোন, চলো টাটা। ওকে, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। আমি মনিদির সাথে যোগাযোগ করিয়ে দেবো। হ্যাঁ ওইটা ব্যাপার নিয়ে একদিন ফ্রি টাইমে আমাকে দুপুর 12টা বা 12:30 দিকে কল করবে, একটু কথা আছে। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে চলো, থ্যাংক ইউ, বাই, লাভ ইউ টু। দিদি তুমি দুটো লবঙ্গ দাও গো। ঠিক বলেছো, তুমি নেই না, লবঙ্গ কে দেবে? লবঙ্গর কোটো রয়েছে কিন্তু লবঙ্গ নাই, এখন এখানে লবঙ্গ রেখেছি, তো বেশি লবঙ্গ নেই। লবঙ্গ অমূল্য রতন পেয়েছি একটা। হ্যাঁ পেয়েছি দেখো। চিরঞ্জিত শরীর খারাপ মনে তো হচ্ছে, শরীর খারাপ ঘুম পেয়েছে, সবারই শরীর খারাপ, আজকে শঙ্কর শরীর খারাপ। হ্যাঁ থ্যাংক ইউ রিঙ্কি মনে করে দেওয়ার জন্য।
ব্যাগেই পড়ে থাকতো, খেতাম তো না, ভুলে যেতাম। যখন দেখতাম একদম গলা শুকিয়ে গেছে তখন লবঙ্গ খেতাম। রাস্তায় বেরিয়ে তো বেশি জল খাওয়া যায় না। আগে যে বাড়িতে যাবো পুচকুটা আমাকে, পুচকুটা ছিল চকলেট নিয়ে যেতে হবে, ভুলে গেছি। আমাকে বলেছে আমার জন্য লেস আনবে, লেস কুরকুরে। চলো এখানে থাকলো, এখানে থাক।
কেউই টোপ পারে না, ওরা টোপবে না, তোমরা টোপবে। আমি কারো লাভ করাতে পারবো না, কাউকে ঠকাতেও পারবো না। মিডিলে একজন সমাজকর্মীর কাজ কি নিরপেক্ষতার সাথে দেখা, সবাইকে সমান আমরা তার ভাগ দেবো যে আসলে আমি চেষ্টা করবো, আর একবার চেষ্টা করবো, যদি আসে ভালো, যদি না আসে তাহলে গেল, আর যদি যায় তাহলে সেটা আমরা পরিবেশটা শুনবো, যেখানে বসবো, আমার কথা কথা দেখবো এক কিনা করে একটা মীমাংসা ব্যবস্থা করবো। এই বারবার এইসব নিয়ে একা বাবা রেখে দিয়ে করা, আর কতদিন এভাবে দূরে থাকবে, হয় ঝোলো নয় গলায় থাকে। আমি বললে ব্যাগ দিতে একদম আগে পরে না, গায়ে হাত দিতে নেই। আমি এই বলবো যে আত্মরক্ষার জন্য মারতে মেরেছি, ঠিক আছে? আমরা মানুষের পাড়া প্রতিবেশীও বলবো যে ও তো বাঁচাতে গিয়ে মারবে। এখন যদি তোমরা আমাকে মারো, আমি কি তোমাকে ছেড়ে দেবো? একটা ডালে তুমি বয়স করে তোমাকে হয়তো বলবো যে তুমি দিও না দিও না দিও না, ধাক্কাও দিয়ে দেবো, বুঝবো, মাথায় তো বুদ্ধিটা থাকবে, তুমি পড়ে গেলে লাগলে তো আমি কেস পেয়ে যাবো, সেটাই বলবো। ধাক্কা তোমার মাথায় রাখার জন্য, সেটা আমি বুঝবো। আমি বুঝতেই থাকি, আমরা তো আসি, ওরা আমরা মায়ের ধরে আপনি দেখি ওর মনটা উঠে গেছে, মনটা উঠে গেছে, ওর মা ফোন করলেই কাজে চলে মাই হচ্ছে ভালোবাসা, তাহলে এটা শুনে কে বলছেন? কি প্রবলেমে হ্যাঁ বলুন বলুন, এখন বলুন কি হয়েছে। গত পরশুদিন আমার পা ভেঙে দিয়েছে। আপনার পা ভেঙে দিয়েছে? ঠেলা দিয়ে। তাহলে দেখো বই অত্যাচার করছে নাকি। তারপরে হচ্ছে মানে আদলা ইট দিয়ে মুখে মেরেছে, আমার চশমার একটা কাজ পুরো ভেঙে গেছে, মানে ভাগ্য ভালো যে চোখে ঢুকে গেল।
আদলা ঈদ দিয়ে মারলো কি করে? আমি ছেলেকে ছাড়ছিলাম না, ও ছেলেকে নিয়ে চলে যাবে। তারপর যেই চোখে মেরেছে, ও ছেলেকে নিয়ে ছাদে উঠেছে, যে ছেলেকে ছুঁড়ে ফেলে দেবে, তারপর ও লাফ মারবে। তা আপনার পা ভেঙে দিল কি করে? আমি ওকে ঘরে ঢুকতে দিচ্ছিলাম না, ও ঠেলাঠেলি করতে করতে মানে একটা আমাদের নিচু মতো জায়গা আছে, ও ঠেলে ফেলে দিয়েছে, আর আমি ব্যালেন্সটা রাখতে পারি। দাঁড়ান দাদা 1 মিনিট। হ্যাঁ, চেষ্টা করে দেখো, ঠিক আছে? দেখো আনা যায় নাকি, ঠিক আছে? তোমাকে ডাকলে তুমি যাবে? হ্যাঁ আমি ভীমপুরি যাচ্ছি, কাটি নিয়ে যাবো। ঠিক আছে যাও। হ্যাঁ বলুন দাদা, আপনাকে পা ভাঙলো কি করে, পা ভেঙে দিল কি করে বউ? বললাম না, ওই ও ঘরে ঢুকবে, আমি ঘরে ঢুকতে দেবো না, সেই হিসেবে আমাকে ঠেলাঠেলি করতে করতে আমাদের একটু নিচু মতো মানে ঢাল মতো জায়গা রয়েছে আমাদের ঘরের সামনেটা, হ্যাঁ ও যদি ঠেলে দিয়েছে এমন ভাবে আমি ব্যালেন্সটা রাখতে পারিনি, আর সেইভাবে পা ভাঁজ হয়ে গেছে। গিয়ে মানে আমার তখন খুব যন্ত্রণা করছিল। তারপর আমি মানে আমাদের এখানকার মিউনিসিপ্যালিটিতে গেছিলাম দমদমে, হ্যাঁ ওখান দিয়ে এক্সরে করলো, এক্সরে করে প্লেটটা দিয়ে বলছে যে আপনার পায়ের হাড় ভেঙে গেছে, আজকে আমাদের এখানে ডাক্তার বসে না, আপনি আরজি করে চলে যান। তা আমি আরজি করে যাবো বলে কি হচ্ছে, তখন আমাদের বাড়িতে পুলিশ এসছে, পুলিশে ফোন করেছে আমাকে যে আপনি কোথায় রয়েছেন, আপনি এখানে আসুন। তা আমি বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর উনি জিজ্ঞাসা করছে যে চশমা ভাঙলো কি করে। আমি বলছি স্বপ্না মুখে ইট মেরেছিল, যেহেতু ছেলে আমার কাছে ছিল, তা চশমা তখন চশমাটা ভেঙে গেছে, তা উনি চশমাটা খুলে নিয়ে। আপনার যদি চোখে আদলা ইট মারে আপনার কথা মতো, আমার যতটুকু জানা আছে তাহলে তো চোখের ক্ষতি হবে। চোখের ক্ষতি হয়েছিল তো, মানে এমন ভাবে মেরেছে একটা কাঁচ পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। হ্যাঁ বুঝতে পেরেছি, তাহলে তো চোখের ক্ষতি হবে। এবার চোখের কি ডাক্তার দেখিয়েছেন? না, চোখের ডাক্তার দেখায়নি, যেহেতু তাহলে আদলা ইট মারলো বলছেন। আদলা ইট মানে তো একটা ইটের হাফ, ইটের হাত কি তো, তা একটা ইটের হাফ দিয়ে যদি চোখে মারে তো আপনার তো 8% ফুলে যাবে। আমি সেইটাই তো বলছি, চশমার উপরে এমন ভাবে লেগেছে কাঁচটা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এমনকি যে টাইমে মেরেছে আমাদের পাশের লোকগুলো দাঁড়িয়ে ছিল, তারা দেখেছে, মানে সচক্ষে দেখেছে। সচক্ষে দেখলো, তাহলে তার কিছু বললো না? ওর উপরে খুব মুখ করেছে, আশেপাশের লোক বলছিল তুমি থানায় যাচ্ছ তো যাও, আমরা তোমার এগেনস্টে কমপ্লেন করবো। আচ্ছা, থানা থেকে আশেপাশের লোক কমপ্লেন করেছে? হ্যাঁ করেছে। তারপর তো স্বপ্নাকে বলছে যে ওই থানা থেকে এসে বলছে তুমি ঘর থেকে বেরো, এটি বাপের বাড়ি যাও, তুমি এই জায়গায় কেন অশান্তি করছো। স্বপ্না ওনার পা জড়িয়ে, ও তো বাপের বাড়িতে ছিল তাই তো? হ্যাঁ বাপের জন্মদিনের দিনকে তো আমাকে আপনারা মানে ও আমাকে ইনভাইট করেছিল, ছেলের জন্মদিন ছিল না? তখন আমাদের বাড়িতে ছিল। হ্যাঁ, ছেলের জন্মদিনের দিনকে আমাকে ও ইনভাইট করেছিল যে দিদি তুমি আসবে। হ্যাঁ হ্যাঁ আমি জানি সেটা। হ্যাঁ আপনার সামনেই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার জন্মদিন কি পালন হয়েছে? জন্মদিন পালন হয়েছে, সেদিনও ঝামেলা হয়েছিল, শুধু আশেপাশের দুটো বৌদি এসে রান্না বান্না করেছিল বলে অনুষ্ঠানটা সেই রকম সমস্যা হয়নি, কিন্তু ও বলে দিয়েছিল যে আমি কিছু করতে পারবো না, করেও নি ও। আচ্ছা, তারপরে আবার বাড়িতে ঢুকতে দিচ্ছিলেন না, ওটা কবে? আবার কি বাপের বাড়ি চলে এসেছিল? না না, মানে পরশুদিন যখন ঝামেলা হচ্ছিল তখন আমি ঘর দিয়ে, ও তার মধ্যে আর একটা কথা, ও আর একটা ছেলের সাথে প্রেম করছে। আপনি তার প্রমাণ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আমাদের পাশে একটা দোকানে ছেলেটা টাকা পয়সা পাঠায়, ঠিক আছে, আমি তো জানতাম না, আমি ওর হোয়াটসঅ্যাপে ওই ছেলেটার সাথে কথাবার্তা বলেছে, সেগুলো আমি ছবি তুলে রেখেছি। ছেলেটা টাকা মাঝে মধ্যেই টাকা পাঠাচ্ছে, এমনকি ছেলেটাকে ও বিয়ের কথাও মানে প্রস্তাব দিয়েছে যে তুমি আমাকে কবে বিয়ে করবে, আমি এখানে থাকলে মরে যাব, এই ধরনের আরো অনেক কথা আছে, সেগুলো আমি যদি বলেন তো আমি আপনাকে সেগুলো পাঠাতে পারি। ঠিক আছে, আপনি আমাকে ওই হোয়াটসঅ্যাপ করুন তো ওইগুলো যেগুলো বলছেন, আমি তাহলে ওর সাথে কথা বলবো, বলে ওকে ডিটেলসে জিজ্ঞাসা করবো। জিজ্ঞাসা করবেন তো, কিন্তু ওই যেদিন ঝামেলা হচ্ছিল সেই দিন ওর ফোনটা কোথায় পড়েছে জানি না, ও বলছে যে আমি কিংবা আমার মা ওটা চুরি করে রেখে দিয়েছি। আচ্ছা, সেই থেকে ফোনটা পাওয়া যাচ্ছে না, ও সারা ঘর খুঁজেছে, আমি তো ঘরের বাইরে যেতে পারছি না, একমাত্র মিউনিসিপ্যালিটিতে গেছিলাম এক্সরেটা করিয়ে, আর আরজি করে গেছিলাম প্লাস্টারটা করানোর জন্য। আপনারা এমনি আপনাদের মধ্যে এত ঝামেলাটা হচ্ছে, এর আগেও গায়ে তেল ঢাললো, আগুন লাগালো, সেই বোঝালাম, আমাকে বললো আর কোনোদিন করবো না,
ঠিক আছে, আমাকে এই কদিন আগেও জন্মদিনের দিনকেও যখন নিমন্ত্রণ করলো তখনও ওকে আমি বুঝিয়েছি যে বোন আর যদি এই ধরনের কোনো কাজ করো আমি কোনোদিন তোমার ফোন তুলবো না। ওকে বোঝানোর পর বললো দিদি আমি যা করেছি তুমি আমাকে বুঝিয়েছো, আমি আর জীবনে কোনোদিন আত্মহত্যা করতে যাবো না, আমি বেঁচে থেকে লড়াই করবো। বললাম তাই তো? বললো হ্যাঁ। আমি বললাম ঠিক আছে, জন্মদিনে যেতে পারছি না, আমি এরপর দিন যখন যাবো আমি অবশ্যই তোমার বাড়িতে তারা যাবো। তা বললো আমি আত্মহত্যা করবো না জীবনে কোনোদিন। আচ্ছা, তারপরে তোমাকেও বোঝালাম ভাই যে দেখো মানিয়ে নাও, দোকানে থেকো না, একসাথে থাকো। ফোনে তো বুঝিয়ে তোমাকে সেদিন রাতে ঘরে ঢুকালাম, তাই তো? তুমি আমার রিকোয়েস্ট রেখেছো, তার জন্য থ্যাংক ইউ। আমি চেয়েছি সবসময় তোমাদের সম্পর্কটা যাতে জোড়া লাগে। ও ওরকম করলো, তুমি ওরকম করেছো, আমি তোমাদেরকে বকাবকি করেছি, কিন্তু তোমরা আবার এক হলে, ছেলের জন্মদিনও পালন হলো। আবার এমন কি হলো যে তুমি ওকে ঢুকতে দিচ্ছিলে না ঘরে? ওই যে দিদি সকালবেলা ওই তার আগের দিন উপোস করেছে, আমি বললাম যে দেখো আমার এখন কাজ বাড়ি নেই, যা পুজো আচ্ছা করবে কম দোকানে নকুলদার না বাতাসা ধূপকাঠি সবই আছে, তাই দিয়ে পুজো না, আমাকে এখন 100 টাকা দাও, আমি ইয়েতে যাবো। এখন দিদি সত্যি কথা বলতে আমার 100 টাকা আমার কাছে অনেক কিছু, আমি পারছি না সেগুলো করতে, মানে খরচা চালাতে পারছি না। ছেলের খরচা তো কম না, সেগুলো চালাচ্ছে। আমার যে চিপসের ব্যবসা, এতে সারা মাসে আমার ইনকাম হয় বড় জোর 4 থেকে 5 হাজার টাকা, ও জানে। কিন্তু তাহলে অন্য একটা কাজ করো, 5,000 টাকায় বর্তমানে তো সংসার চলে না ভাই। চলে না, আমি সেই রকম দিদি খুঁজছি, ও জানে কিন্তু যে আমি বসে নেই, আর আমি বসে থাকার মতো মানে অলস ছেলে না। না সেটা তো আমি বলছি না তোমাকে, আমি বলছি না আমি আমার তরফ থেকে বলছি, আপনি ওকেই জিজ্ঞাসা করবেন যে আমি বসে থাকার মতো ছেলে না, যে কোথাও কাজ পেয়েছি যাবো না। আমাদের দোকানে দিদি এই যে 20 লিটারের জল, তাহলে কি অভাবের জন্য সংসার নষ্ট হচ্ছে বলছো, না স্বভাবে সংসার নষ্ট হচ্ছে? না দিদি, ওর স্বভাবের জন্য। কারণ দেখেন গতকাল ওর ভাইয়ের বউ ফোন করেছিল, আমার ফোন তো ব্লক করে দিয়েছে, আমার ফোন যাচ্ছে না। ফোন করেছিল, বললো যে দিদির ফোন সুইচ অফ কেন? আমি বললাম, তা বলছে দেন তো আমি একটু দিদির সাথে কথা বলবো। আমি দিলাম ফোনটা, ও শুনে টুনে মানে বেশ খানিক মুখ করলো, মুখ করে টুরে ফোনটা কেটে দিল। আজকে সকাল কালকে রাত্রে আবার ও ক্লাবের প্রায় 18-20টা ছেলেকে ডেকে নিয়ে এসেছে আমাকে মার খাওয়াবে বলে। কবে? গতকাল রাত্রে প্রায় 11টা নাগাদ। তা ওরা এসে আমাকে পা ভাঙ্গা দেখে বুঝিয়ে টুজিয়ে গেল যে দেখো দিদি তুমি প্রেম টেম করো না, কোথাও ঠিকঠাক করে থাকো। ও সবসময় কি করে যে আমাদের নামে বদনাম দেবে, সবার সামনে ছোট করবে, তার জন্য মানে রেডি হয়ে থাকে। কিন্তু যাই হোক, পুলিশ কি বললো? পুলিশ তো ওকে মুখ টুক করে ওকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে ওরা বলছে যে দেখেন আপনাদের এইভাবে সম্ভব না, আপনি গিয়ে ওর নামে কেস করেন, কারণ এইভাবে আপনি কতদিন বাঁচবেন। আর ও আমার মাকে বলছে যে তোর ছেলেকে আমি মার্ডার করবো, তারপরে এখান থেকে যাও। এইভাবে বেঁচে থাকা যায় না, সংসার করা যায় বলুন দিদি? আমি আপনার কাছে দিদি একটু রিকোয়েস্ট করছি, আপনি এটা কোনো রকম ভাবে নিস্তার দেন আমাকে, কারণ আমি বুঝতেই পেরে গেছি আমি ছেলেটার মায়াতে আমি ওকে নিয়ে আসলাম, কিন্তু আমার আমি সত্যি কথা দিদি বলতে আমার জীবনে আমি জানি না বাবার ডাকটা আমার জীবনে মানে হয়তো পাপ, কারণ আমি 7 বছর বয়সে আমার বাবাকে হারিয়েছি, শুধু 7 বছর বয়সে। ভেবেছিলাম যে বাবার ডাকটা হয়তো আমি শুনতে পাবো, কিন্তু সেটা হয়তো আমার কপালে নেই দিদি। কি নিস্তার চাইছো বলো? আপনি যে করে হোক ওকে, যাতে আমার ছেলেটা সুস্থ থাকে সেইভাবে। আমি জানি ওর কাছে থাকলে বেঁচে থাকবে না ছেলে, কারণ ও কালকে যেভাবে ছাদে উঠে ছুটতে গেছে, ও মানুষের বাচ্চা না দিদি, যারা মানুষের বাচ্চা হয় সে নিজের সন্তানকে ছাদ থেকে মানুষেরই বাচ্চা, একটু মানসিক ও অসুস্থ আছে, এটা তো তুমি জানো। মানসিক অসুস্থ বলে নিজের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দেবে? হ্যাঁ, মানসিক অসুস্থ তখন কি সেন্স থাকে? তার জন্য কাউন্সিলিং এর দরকার, ওকে ডাক্তার তুমি তো ডাক্তার দেখিয়েছো শুনলাম। হ্যাঁ ডাক্তার দেখিয়েছি, হ্যাঁ আমি শুনলাম, আমাকে বলেছে ডাক্তার দেখিয়েছি, কাউন্সিলিং একটা করিয়েছি। 13 তারিখে আবার যাওয়ার কথা ছিল, ও যায়নি, বলছে যে আমি ভোট দিতে যাবো। আমি ভোট দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখনো কোথায় আছে? বাড়িতে ঘুমাচ্ছি। ঠিক আছে, তুমি ওকে আজকে তুমি ফোনটা ধরিয়ে দেবে, আমি ওর সাথে কথা বলবো, নাহলে দুজনে তোমরা অফিসে আসবে, আমি তোমাদের দুজনকে আমার যতটুকু ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি তোমাদের কাউন্সিলিং করব, দেখব যে কোন পথে তোমরা এগোলে তোমরা ভালো থাকবে। কাউন্সিলিং করে চেষ্টা করব
ঠিক আছে, যেটাতে তোমাদের ভালো হবে লাইফের জন্য এবং সন্তানটার জন্য। আমি অবশ্যই তোমাদের সঠিক পরামর্শ দিয়ে গাইড করার চেষ্টা করব এবং সকলের সাপোর্ট নিয়ে। কোনো হেল্প পাচ্ছি না ওদের বাড়ি থেকে। ঠিক আছে, চেষ্টা করছি আমি। তুমি একটা কাজ করো, তুমি ওর সাথে আমায় কথা বলিও, ফোনে কথা বলে। ভাই আমি সত্যি কথা বলছি, গলার অবস্থা ভীষণ খারাপ। আর দ্বিতীয় কথা হলো কি, যে ধকলের একটার পর একটা যে ধকল যাচ্ছে, মানে আমিও এখন আর ফোনে মানে বেশিক্ষণ টাইম মানুষকে দিতে পারছি না। ঠিক আছে, আর আমি হয়তো কথা বলছি, এবার এখন ফোন সংখ্যা বেড়েছে, মানুষের সংখ্যা বাড়লেই ফোনের সংখ্যা বাড়বে। তো সেই কারণে আমি সত্যিই বলছি, আমি নিজেই সময়ের অভাবে আমি তাদের সময় দিতে পারছি না। সবাইকে বলছি, বেশ কিছু মানুষকে যারা দূরে তাদেরকে পরিষেবা দিচ্ছি ফোনে ফোনে, আর যারা একটু কাছে তাদেরকে রিকোয়েস্ট করছি একটুখানি আসুন। ঠিক আছে, তারপরে একটুখানি আসুন বলেও কথা শুনছি, বলুন বলুন দেখি, যদি না আসতে বলা হয় তাহলে আসতে বলবো না। মানে অভ্যাসটা তো আর নষ্ট করতে পারছি না। না তো যাই হোক, আর একবার কথা বলো, আমি দেখছি কি চাইছে। তোমরা বসো, শ্বশুর বাড়ির লোকজনকে নাই ডাকো, অফিসে বসো। ডাকছি, আমি বহুবার দেখেছি, ওরা আসবে না। ওরা আসবে না? ওরা ওর বাবাকে। তোমার শ্বশুর বাড়িতে নদিয়াতেই? হ্যাঁ, নদিয়া। ঠিক আছে, তাহলে তোমার চিন্তা নেই, আমি যাবো তোমার শ্বশুর বাড়িতে, তোমাদের নিয়ে বসে একটা মীমাংসা করাবো। যাও, ঠিক আছে? ঠিক আছে দিদি, আপনি দেখেন দিদি, আমি ও থাকলে না আমি শেষ হয়ে যাবো। মানে ও যা অত্যাচার ও থাকলে আমি শেষ হয়ে যাবো এই কথাটা বললে আমি শুনবো না, কিন্তু আমি আগে দুই পক্ষের কথা শুনবো। দুই পক্ষেরই কথা শুনেন দিদি, শুনে তারপরে উভয় পক্ষ। মুখের দিকে তাকিয়ে আমি ওকে এনেছি, না হলে আমি ওকে আনতাম না। এই নয় যে আজকে আমার ভালো লাগছে না বলে আমি ডিভোর্স। আমি এইসবে আমি না, আমি আগে সত্য উদ্ঘাটন করব, যার দোষ তাকেই বলবো। তাতে যদি আমার কেউ খারাপ বলে, গালমন্দ করে, আমার কোনো অসুবিধা নেই, বলবো। কিন্তু ওই দুই শাকালি এর গালে চুমু খাওয়া ওর গালে চুমু খাওয়া করতে পারবো না ভাই। ঠিক আছে, যার দোষ তাকেই বকবো, তাকেই শাসন করব। তারপরে তোমরা আমাকে মানিয়ে নিয়ে যদি মনে করো যে না গার্জেন হিসাবে বা দিদি হিসাবে আমাকে রাখতে পারো, আমি তোমাদের পাশে আছি, থাকবো। এতদিন ধরে, আজকে প্রায় 1 বছর ধরে কথা হচ্ছে, আমি এইভাবে ফোনে 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 পরামর্শ দিয়ে দিয়ে সবসময় সংসার জোড়ার চেষ্টা করি। ঘন্টাকে ঘন্টা কথা বলে বলে তো ওকে কাউন্সিলিং করি। ঠিক আছে, আমার তো নাই আমি টাইম দিতে পারি, তারপরও টাইম দিই। সে তো অবশ্যই। ঠিক আছে, এই পুড়ে মরছে, গায়ে আগুন ঢালছে, এই তেল ঢালছে, এই মরে গেলাম বেঁচে গেলাম, শিগগির দিদিকে ডাকো। অনেক আমি মেন্টাল টর্চার হই, এগুলো কি মানসিক টর্চার করা বলে? তারপরেও কিন্তু আমি কিন্তু সবসময় তাদেরকে ভালো রাখার চেষ্টা করি। ফোনে 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 সময়কে সময় ধরে বোঝাই। আমার কি প্রয়োজন বলুন? কোনো প্রয়োজন আছে? না না, কোনো প্রয়োজন নেই আমার ঘন্টাকে ঘন্টা সময় দেওয়া। অফিসে ডাকলেই তো 500 টাকা চলে আসবে, ওই ডাকি না তো, তাহলে ঘন্টাকে ঘন্টা। তোমাকেও বুঝিয়েছি, কত রাতে তোমায় ফোন করেছি, 1টা 1:30। ঠিক আছে, রাত্রি 1:30 2টোর সময় তোমাদেরকে কথা বলছি, বোঝাচ্ছি স্বামী স্ত্রী। এ বলছে এটা হবে না, ও বলছে আমি শোবো না। তাও বললাম এক জায়গায় শো, আবার ঠিক হয়ে যাবে। তো এত কিছু করার পরও যদি এখন না বোঝে, তখন তো একটা অবশ্যই চেষ্টা করবো। শুধু তোমাকে নিষ্পত্তি কেন, তাকেও তো নিষ্পত্তি দিতে হবে। সবাই তোমরা ভালো থাকো, সন্তানটা ভালো থাকে, তার সুবন্দোবস্ত করে অবশ্যই তুমি ডিভোর্স পাবে। কিন্তু সবার আগে আমি সত্যটা উদ্ঘাটন করব। সে তো দিদি ঠিক, আমার এই সন্তানের দিকে তাকিয়ে আমি মানে কি বলবো, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে দিদি। সত্যি কথা বলতে, আমি ছোটবেলা দিয়ে বাবার ডাক আমি ঠিক মতো করতে পারিনি, বাবার ভালোবাসা আমি ঠিক করে পাইনি। ঠিক আছে, ঠিক আছে, আমি সত্য উদ্ঘাটন করে আমি তোমাকে বলছি। তুমি একটা কাজ করো, ওর সাথে আমাকে রাতের দিকে কথা বলিও। হ্যাঁ, 9টা 9:30 সময় কথা বলিও। রাখলাম তাহলে। ঠিক আছে, ফোনের কভারটা কিনতেই হবে। চিরঞ্জিত, এইখানে মোবাইলের কভারটা একটা পাওয়া যাবে? এইভাবে তো ফোন ব্যবহার করাই আমার রিস্ক, হাত থেকে পড়ে গেলেই ফোনটা ভাঙবে। কি হয়েছে গো তোমাদের? কমেন্ট করছো, কার কি হয়েছে? কিছু বুঝতে পারছি না, তোমরা কমেন্ট করছো, কার কি হয়েছে গো?
দোকান আছে তো, এই পাশে দোকানটা দেখলেই তো ওটা হয়ে যাবে। এই তো ফাইলটা বের করতে হবে। চিরঞ্জিত ফাইল বের করো, ফাইলটা বের করো। হ্যালো, হ্যাঁ নমস্কার, নমস্কার, কে বলছেন? আপনি কি সুনীতি বলছেন? হ্যাঁ, না না, আমি টুনি দি না, তাহলে আমি বাবলি দি। আচ্ছা, এটা কি ওনারই নাম্বার ওখানকার? না না, টুনি দির নাম্বার না। কোথা থেকে পেলেন নাম্বার? ও না, এটা তো বললো আমাকে টুনিদির নাম্বার। না না, টুনির নাম্বার লাগবে? হ্যাঁ, হলে ভালো হবে। দাঁড়াও, তোমার কি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি নাম্বার, তুমি আমাকে একটু টাইম দাও, আমার তো লাইভ চলছে, ঠিক আছে? আর টুনির নাম্বার তুমি ওই HPR নিউজে চলে যাও। কোথায় আমি পাচ্ছি না তো খুঁজে। তুমি ফেসবুকে যাও, আমি আছি, ফেসবুকে যাও। আচ্ছা, আপনি কে তাহলে? আমি বাবলি মুখার্জি গো। ও, আপনি কি করেন? হ্যাঁ, আমিও টুনি বোনের মতনই করি কিছু কাজ। আচ্ছা, না আমার একটা দরকার ছিল তো। তুমি টুনি বোনের নাম নিয়েছো, তুমি টুনি বোনের সাথেই যোগাযোগ করো। না না, আপনাকে দিয়ে যদি না 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 না, ওটা আমার বোন হয়, তুমি যাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ও ভালো কাজ করে, তুমি নাম্বার চাইলে আমি নাম্বার দিতে পারি। হ্যাঁ, নাম্বারটা দিলে একটু ভালো। তুমি যাও, ফেসবুকে যাও, আমি বলে দিচ্ছি। তারপরও যদি না হয় তাহলে আমি ওর পার্সোনাল নাম্বারটা দেবো, ওর কাছে, ওর সাথে কথা বলে। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, তুমি ফোনটা কাটো, আমি এখনই ওকে ফোন করে আমি তোমায় বলছি। আচ্ছা, ঠিক ঠিক আছে। তোমার নাম কি গো? বোন, তোমার কোথা থেকে বলছো তুমি বলো? হ্যাঁ, আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে বলছি। আমার নাম হচ্ছে ঝুমা সরকার, আর ঘটনাটা হচ্ছে আপনাদের ওখানে মেয়ে দিয়েছিলেন, বুঝলেন? আচ্ছা, জলপাইগুড়ি থেকে তুমি বলছো, তাই তো? তাহলে আমি টুনিকে বলছি, আর তোমাকে টুনির নাম্বার দিচ্ছি। ও যদি আমাকে বলে আমি তোমার নাম্বার এখনই দিয়ে দিচ্ছি। আর না হলে তোমাকে আর একটা কথা বলে দিচ্ছি, তুমি HPR নিউজ ফেসবুকে সার্চ করো, সার্চ করে দেখো ওখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো, দেখো ওখান থেকে তোমাদের সাথে অফিস স্টাফ কথা বলে নেবে, ঠিক আছে? আর যদি একান্তই না হয় তুমি আমাকে যোগাযোগ করো, আমি টুনি বোনের সাথে কথা বলে আমি তোমাকে কন্ট্যাক্ট করিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে। না ওইটাই দেখতে হবে। যাই হোক, চলে এসেছি, বুঝতেই পারছো কোন কেসটা এসেছি। আজকে আমি এখানে কথা বলবো ওদের সাথে, আজকে ফাইনাল আলোচনা হবে। তো একটুখানি লাইভে রাখলাম তোমাদেরকে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে আমি বললাম পেন্ডিং কাজ, সেটা কোন কাজ সেটা তোমরা জেনেই যাবে। এই মা, একটু চকলেট এনে দাও না বাচ্চাটার জন্য, আর কুরকুরে লেস। এই দোকানটা আমি গেলে পয়সা নিতে নেবে না, তুমি যাও, আমি গেলে পয়সাই নেবে না। হ্যাঁ, আচ্ছা। দিন তো এটা ছিঁড়ে একটু। হ্যাঁ, দুটো। দুটো কুরকুরে দেন তো, এই দুটো কুরকুরে। ভাই চকলেট নেই? দাও তো ক্যাডবেরি। আর আইসক্রিম আছে নাকি? ফুচকুটা আইসক্রিম খায়? ফুচকুটা আইসক্রিম খায়?
তুমি বলো আমাকে, ওর সাথে আমার আলাদা কথা হয়ে গেছে। যেটা ভালোবাসে সেটা দাও। হ্যাঁ, কারেন্ট থাকবে না। হ্যাঁ দিদি, 10 টাকা দামের আছে, আর নেই? 20 টাকাটা দাও। হ্যাঁ হ্যালো। হ্যালো, হ্যাঁ দিদি বলো। এই আমার নাতনি তোমাকে দেখছে লাইভে, দেখে বলছে আমি একটু ফোন করে কথা বলবো। আমার আরাধ্যা। ও আরাধ্যা, দাও। তুমি ভালো আছো? হ্যাঁ সোনা ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ তুমি আমার জন্য ভিডিও বানিয়েছিলে? হ্যাঁ, তুমি কাজ করছো, আমি খুব খুশি হলাম। খুব খুশি হয়েছো? হ্যাঁ। আর কে শিখিয়ে দিয়েছিল টট্টরে করে কথা বলতে? কেউ না। তুমি মন থেকে বলেছিলে? হ্যাঁ। কেন মনে হলো এটা? তুমি খুব ভালো কাজ করো তাই। আমি খুব ভালো কাজ করি তাই? হ্যাঁ। ও আচ্ছা। তুমি আমাদের বাড়িতে এসো, এসে ঘুরে যাও। তোমাদের বাড়ি কোথায়? বগুড়া ব্যান্ডেলে। ব্যান্ডেলে আমি তো গেছিলাম, তুমি বললে না, আমি তাহলে যেতাম। কবে? তুমি আসবে আমার এখানে? হ্যাঁ যাবো। ডাকলে আসবে? হ্যাঁ যাবো। শিওর? হ্যাঁ মানে প্রমিস? হ্যাঁ প্রমিস। ঠিক আছে, তাহলে খুব তাড়াতাড়ি ডাকবো। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ যাবো। অনেক ভালো থেকো। আমি দেখেছি তুমি আমার জন্য, এগুলো নাও তো, আর একটা ক্যাডবেরি নাও। আমি দেখলাম যে তুমি আমার জন্য অনেক কষ্ট পেয়েছো এবং আমার দোকান যাতে খোলে তার জন্য নিজের মন থেকে ভিডিও বানিয়েছো, পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছো। আমি খুব খুশি হয়েছি, মানে খুশিটা তো আর দেখানো যায় না, সেটা শুধু একমাত্র। বলে আমিও খুব খুশি হয়েছি। তাই? হ্যাঁ। আচ্ছা, আমি কাজ করলে লাভ কি? তুমি তো সমাজের জন্য ভালো কাজ করো। আচ্ছা, তোমার বয়স কত? 11 বছর। কি এমন ভালো দেখলে? কি কাজ করি আমি? ওই তো ভাঙা সংসার জোড়া লাগাও। হ্যাঁ, তো সবাই জোড়া লাগায়। না, তুমি পারো। আমি পারি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তার জন্য? হ্যাঁ। আচ্ছা, এটার জন্য আমি ভালো? হ্যাঁ। এই কাজ ছাড়বো না? না, কখনোই নয়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক অনেক ভালোবাসা আমার পুরে ঘরে সব পরিবারের পক্ষ থেকে, অনেক আশীর্বাদ গুরুজনদের। তুমিও ভালো থেকো সোনা। আমি এইভাবে তোমরা যে আমার পাশে দাঁড়াবে বা আমাকে আমার জন্য এভাবে প্রে করবে ভগবানের কাছে, এবং তোমরা যে অন্তর থেকে নিজের মন থেকে ভিডিও বানিয়ে সেগুলো বলবে, যে তোমরা নিজেরা পোস্ট করেছো আমি দেখেছি, তো আমি ভীষণ খুশি আজকে। সত্যি তোমাদের জন্যই আজকে আমি এখানে। তা হয়তো আমি প্রকাশ করার মানে প্রকাশ করতে পারি না, বা প্রকাশ করার ভাষা আমি জানি না, হয়তো আর 5 জনের মতো এরকম ভাবে বলতে পারি না, কিন্তু অনেকে আছে না ভালোবাসা চেপে রাখে, আমার ভালোবাসাটা চাপা থাকে। ঠিক আছে, তুমি আমাদের বাড়িতে আসবে। ঠিক আছে, যাব। খুব ভালো থাকো। ভালো আছো? হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, তুমি ভালো থেকো, ভালো থেকো সোনা। আরাধ্যাকে অনেক অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ। আরাধ্যা আমার অসময়ে যেভাবে মন থেকে একটা বাচ্চা মেয়ে, মাত্র 11 বছর বয়স, আর ওই যে পুচকুটা পুতুল দিন নাতি, সেটার সাথেও কথা বলা হয়নি, অর্জুনের সাথে তো কথা বলি, অর্জুন এখনো আরাধ্যা মনে হয় লাইভ দেখছে। তো এই যে পুচকুগুলো যেভাবে আজকে ভালোবেসে, তোমরা তো ভালোবাসো, তোমরা তো বোঝো, তোমরা তো বিচক্ষণতার সাথে আজকে আমার পাশে। এরা কি বোঝে আমি এখনো পর্যন্ত জানি না, এরা কেন ভালোবাসে, এরা কি জন্য আজকে আমার দোকান খোলার জন্য তারা প্রতিবাদে নেমে পড়ে রাস্তায়। মানে এটা সত্যিই বলছি, আমি জানি না কে পেয়েছে, আমি পেয়েছি। তো আমি যে ভালোবাসি এবং আমি যে তাদের আশীর্বাদ করি, আমার মনে হয় সত্যি তারাও আমাকে ভালোবাসে। ঠিক আছে, আমি ভাষায় বোঝাতে পারছি না, আমার ভাষা জ্ঞানটা খুব কম, এটাই আমি অপারক, আমি ক্ষমা চাইছি। কিন্তু ভালোবাসাটা প্রকাশ করতেও পারি না। আমি এমনি অন্যের ভালোবাসা বুঝতে জানি, কিন্তু প্রকাশ করতে জানি না, প্রকাশের ভাষা জানি না। তো যাই হোক, আমি কি করব না করব আগামী দিন জানি না,
তবে অবশ্যই তোমাদেরকে 3 জনকে আমার চাই, ঠিক আছে? যে অর্জুন, পুতুলদির নাতি, আমি জানি না পুতুলদি কোথায় থাকেন, আর আরাধ্যা, এই 3 জনকে আমার চাই, ঠিক আছে? খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে ডাকবো, আমি জানি না কেন ডাকবো, তবে ডাকবো। চলো আমরা কাজে চলে এসেছি। এই যে বুঝতেই পারছো সেই কাকিমা, এই যে ও কাকিমা, ও সরি, এই যে বুঝতে পেরেছো? কাকিমা এখন আমার ফ্যান হয়ে গেছে, লাইভ দেখে, পুচকুটা আমার লাইভ দেখে, সে বলছে পিচি আমি তোমার লাইভ দেখি। আমি বলছি লাইভ দেখো তুমি আমার? হ্যাঁ, ঠিক আছে। তো সেখানে এসেছি, আজকে এই প্রবলেমটা সলভ করার জন্য চেষ্টা করছি। আপনারা আশীর্বাদ করবেন যেন কাউকে না ঠকিয়ে নিরপেক্ষতার সাথে যেন একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে তাদের জীবনগুলোকে নতুনভাবে যেন তাদের জীবনগুলো আলোয় আলোকিত হয়, সেই প্রার্থনা ঈশ্বরের কাছে করবেন, ঠিক আছে? বৃষ্টি আসছে, বেশি কথা বাড়াবো না। বলেছিলাম যে লাইভ করবো না, তাও করলাম, কারণ তোমরা নাহলে কষ্ট পাবে। তো আলোচনাটা পরে আমি বলবো কি সিদ্ধান্ত নিলাম। টাটা, রাখছি। আর কাকিমারা তো আমার লাইভ দেখেনি, বোনও লাইভ দেখে, সবাই লাইভ দেখে। রাখছি, টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার পরে কথা হবে।